আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তাসিন লিখছি মাগুরা জেলা শহর থেকে। আমি বর্তমানে তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম ইন্টারে অধ্যয়নরত অবস্থায় আছি। আমি 2010 সাল থেকে ভূত এফএম এবং অতঃপর ভূত.com এর সাথে আছি। এই ঘটনাটি লিখবো করে 6 বছর। ঘটনা বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, আমি মাদ্রাসা থেকে কোরআন হিফজও সম্পূর্ণ করেছি। প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, যে ঘটনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব, এটা আমার মাদ্রাসায় পড়াকালীন সময়ের একটি ঘটনা। ঘটনাটি অনেক বড় হওয়ার দরুন আমি 2 পর্বে বিভক্ত করেছি। বিশেষ দ্রষ্টব্য, ঘটনার ভয়াবহতা 2য় পর্বে। কথা না বাড়িয়ে শুরু করছি। ঘটনা 1। সাল 2013, অক্টোবর মাসের 16 তারিখ, কোরবানিদের পরের দিন শুক্রবার সকালে আমাকে সুন্নাতে খাতনা মুসলমানি করানো হয়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন এমন অদ্ভুত কথা আমি কেন বলছি। সামনে চলুন, বুঝতে পারবেন। রাসেল ভাই, আমাকে যখন খাতনা করানো হয় ততদিনে আমি বেশ বড় হয়ে গেছি। আমি মক্তবে পড়া শেষ করে হিফজ বিভাগে চলে গেছি। এত অহেতুক কথা কেন বলছি তার একটু বর্ণনা দিই। দোতলা মাদ্রাসাটি মাগুরা শহরের ভেতর দিয়ে বয়ে চলা নবগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর মাদ্রাসা মসজিদ পাশাপাশি। আর এটা শহরের প্রাণকেন্দ্র। আর আমাদের হিফজ বিভাগ ছিল মসজিদের 2য় তলায়। কোরবানি ঈদের 1 সপ্তাহ পর ছাত্ররা ছুটি কাটিয়ে মাদ্রাসায় ফিরে আসে। বলে রাখা ভালো, মাদ্রাসা আর আমার বাসা একই জায়গায়। মাদ্রাসা থেকে আমার বাসা আর আমার বাসা থেকে মাদ্রাসা দুটোই দেখা যায়। মাদ্রাসায় ঈদের ছুটি শেষ হবার পর আমাদেরকে মক্তব বিভাগ থেকে আনুষ্ঠানিকতার সাথে হিফজ বিভাগে উঠিয়ে দেওয়া হয়। তাই অগত্যা আমাকে অসুস্থ অবস্থায় মাদ্রাসায় যেতে হয়। হিফজ বিভাগের প্রথম রাতে আমার ঘুমাবার সিট যেখানে পড়েছে তার বরাবর দরজা। আমি ব্যথায় কাতর হয়ে ঘড়ির দিকে তাকিয়ে জেগে আছি, ভাবছি কখন সকাল হবে। রাত যখন ঠিক 2:37, হঠাৎ আমার কানে দরজা খোলার শব্দ ভেসে আসে। আমি দরজার দিকে তাকাতেই দেখি লম্বা একটা ছেলে দরজা খুলে আমার দিকে তাকিয়ে কেমন যেন হতচকিত হয়ে দরজার পাশে থাকা গ্রিলটা ধরল। গ্রিল ধরতে না ধরতেই কোনো বাতাস তাকে লাথি মেরে দিল, আর সে উড়ে গিয়ে ধপাস করে পড়ল। ছেলেটার পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল হিফজ বিভাগের কিছু বড় ছাত্রের ও হুজুরদের। হুজুর এবং সেই বড় ছাত্ররা দ্রুত এসে ছেলেটাকে ধরে আমার পাশে খালি জায়গায় শুইয়ে দিল। ছাত্ররা তাকে চেপে ধরল, আর হুজুর তার চারপাশে কি যেন পড়ে ফু দিয়ে আঁকিবুকি করে দিল। ঘটনা 2। ওই দিন ফজরের নামাজ পড়ে এসে ছাত্রদের থেকে জানতে পারি ছেলেটার নাম মুতাসসিম। তাকে কবিরাজ আসছে দেখতে। অনেকদিন ধরে নাকি মুতাসসিম ভাইয়ের জিনের সমস্যা। ওই দিন সকাল 7টা নাগাদ কবিরাজ এসে ভাইয়ের 2 হাতে 2টা আংটি পরিয়ে দেন। অতঃপর যেখানে ঘুমাবেন তিনি ওইখানে দেয়ালে একটি দোয়ার কাগজ সেঁটে চলে যান। এভাবে বেশ কয়েকদিন ভালোই কাটছিল। 2 দিন পর ফজরের নামাজ শেষে ক্লাসে ফিরছি। হঠাৎ মুতাসসিম ভাইয়ের সকলের ওপর আক্রমণ। কিছু বুঝে ওঠার আগেই এক টুকরো বাঁশ মুতাসসিম ভাই তুলে ছুঁড়ে মারল আমাদের দিকে। পেছন থেকে বড় কারি সাহেব হুজুর আমাদের সামনে এসে কি একটা দোয়া পড়ে সামনে হাত রাখতেই বাঁশটা হুজুরের হাতে লাগার আগেই পড়ে যায়। সাথে সাথে কিছু বড় ছাত্ররা দ্রুত মুতাসসিম ভাইকে থামাতে গেলে তারা ব্যর্থ হয়। অতঃপর কারি সাহেব হুজুর দোয়া পড়ে মুতাসসিম ভাইকে ধরা মাত্র সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর কবিরাজ ও হাফেজ সাহেব হুজুর উপস্থিত হন। কবিরাজ হাফেজ সাহেব হুজুরকে বলেন, মুতাসসিমের হাতের আংটিটা কোথায় হুজুর? হুজুর মুখের ইশারায় জানি না বলে সম্বোধন করলে ঠিক তখনই মুতাসসিম ভাইয়ের ওপর কবিরাজ তার জিনকে হাজির করায়। একটি আংটি মুতাসসিম ভাই মাদ্রাসার বাইরের সানশেটের ওপরে ফেলে। আরেকটি জিন নিয়ে সমুদ্রের ভেতর আংটিটির ক্ষমতা নষ্ট করে ফেলে। সানশেটের ওপর থেকে আংটি আনা গেলেও সমুদ্রের ভেতর থেকে দ্বিতীয় আংটিটি আনা সম্ভব না। কবিরাজও চলে যায়। মুতাসসিম ভাইয়ের জন্য নতুন করে আংটি বানিয়ে আনতে হবে। কবিরাজ সরা মাত্র মুতাসসিম ভাই আবার নড়াচড়া শুরু করে। তখন আমরা বুঝতে পারি কে এসেছে। সে মুতাসসিম ভাইকে উড়িয়ে নিয়ে যাবে এমন একটা ভাব। হুজুর এবার তার চারপাশে পানি ছিটিয়ে দিয়ে শান্ত করে কথা বলতে শুরু করে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত হুজুর কথা বলেন। হুজুর রাত্রে খাবার শেষ করে আমাদের সবাইকে নিয়ে বসেন। বাকি কথা হুজুর যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে বলছি। এতদিন মুতাসসিম ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটি ছিল একটি হিন্দু জিনের কাজ। সে আজ থেকে মুসলমান হয়েছে। মুতাসসিম ভাইয়ের সাথে যে জিনটি আছে তার নাম
দেবী, তবে বর্তমানে তার নাম ফাতেমা। বড় হিন্দু ঠাকুর পরিবারের মেয়ে সে, 6 ভাইয়ের একমাত্র বোন। ছোটবেলায় মুআতাসিম ভাইকে দেখে তার পছন্দ হয়। তখন থেকেই ফাতেমা মুআতাসিমের সাথে থাকে, খেলাধুলা করে। ফাতেমা মাঝে মাঝে মুআতাসিম ভাইকে তাদের দেশে নিয়ে যেতে চায়, আর তখনই মুআতাসিম ভাইয়ের মা মুআতাসিমকে খুঁজে পেত না। এভাবে বেশ কয়েকদিন হবার পর মুআতাসিমের মা মুআতাসিমকে নিয়ে যায় কবিরাজের কাছে, আর কবিরাজ ফাতেমাকে হাজির করে ফাতেমার একটি আঙুল পুড়িয়ে দেয়। তারপর থেকে সে ক্ষিপ্ত হয়ে কবিরাজকে বলে, আজ মুআতাসিমকে সে নিয়ে যাবে, আজ এই মহিলাকে মারার প্রতিজ্ঞা করলাম। ঘটনাক্রমে মুআতাসিম ভাইয়ের মাকে মেরে ফেলা হয়। কবিরাজকে বিভিন্নভাবে মারার চেষ্টা করে ব্যর্থ হয়। কবিরাজের ছেলেকে প্রতিবন্ধী করে দেয়। তবে এই কবিরাজ বা হুজুর বা মুআতাসিমকে সে নিয়ে যেতে পারেনি। এখন সে মুসলমান হয়েছে আমার হাতে বায়াত। সে মুআতাসিমের আর কোনো ক্ষতি করবে না। আমার সাথে কথা হয়েছে, তোমরা ঘুমিয়ে যাও বলে সেদিনের মতো আমাদের ঘুমানোর ছুটি ঘোষণা করে। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনা, এবং এটি একটি ইমেইল। সেই ইমেইল থেকেই পড়ছি, যেভাবে তিনি লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান, একজন স্টুডেন্ট, তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। ভূতাত্রমে পাঠানো এটা আমার ফার্স্ট স্টোরি। ঘটনাটা যদি ভালো লাগে তো পড়ে শোনার অনুরোধ রইল। ঘটনাটি এখন থেকে 2 বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড। তাই সময় পেলেই আমি আর আমার বন্ধুরা মিলে রাতে ঘুরতে বের হই সেই সব জায়গায়, যেগুলো জায়গা নিয়ে আমাদের এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যেই সময়ের আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি, আর 3 মাস পরে আমার ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশ পথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল দিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার এক চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে। আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়ে বাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা 4 জন হাঁটতে হাঁটতে একদম আমাদের গ্রামের ওই জঙ্গলের কাছে এসে পড়লাম। একটু ভয় ভয় লাগছিল। প্রথমে ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি, কিন্তু আমার এক চাচাতো ভাই বলে উঠল, আমরা তো 4 জন, চল, ভয় নেই। আমি একমত হলাম। তারপর আমরা 4 জন একসঙ্গে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের প্রায় মাঝখানে চলে এসেছি। ঘড়িতে সময় 12টা 40। বলে রাখি, জঙ্গলটার মাঝখানে একটা চায়ের স্টল আছে, যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেয়। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে প্রায় 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলামের ক্যান্ডেলটা ছিঁড়ে যায়, এবং সে যখন পেছন দিকে তাকায় তখন দেখে ওই দোকানে কেউ নেই, সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার এক চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচন্ড জ্বর আসে। প্রায় 1 মাস ধরে ও অসুস্থ থাকে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল। আমি তা কখনো ভাবিনি। এর মধ্যে আমার এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়। তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই।
কলেজটি দূরে হওয়ায় আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নিলাম আমরা মেসে থাকবো। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখ আমরা মেসে শিফট করি। বলে রাখি, আমাদের মেসটি ছিল 2 তলা ছোট একটি ফ্ল্যাট। যেখানে মোট 4টি রুম ছিল। নিচের 2টি রুমের একটিতে আমি, আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকতেন। আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2জন টিচার থাকতেন। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেয়া হতো, এতে করে কেউ ভেতরে বা বাইরে যাবার সুযোগ পেত না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা উঁকিয়ে দিতে থাকে। আমার বন্ধুটি রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2টা। বরাবরের মতন আমার বন্ধু ঘুমিয়ে গেছে, আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় আমি দরজায় হঠাৎ করে কারো নক করার সাউন্ড পাই। আমি কোনো কিছু না ভেবেই দরজা খুলে দেই এবং দেখি যে দরজার ওপাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে দরজাটা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় নক। আমি আবারও দরজাটা খুলে দেই, কিন্তু কাউকে দেখি না। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আমি আবার দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাই, আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক দিন রাত ঠিক 1টার পর এই ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হতে থাকে। কখনো কখনো কারো কান্নার আওয়াজ, অনেক জোরে জোরে হাসির আওয়াজ আমি প্রতিনিয়ত পেতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদের ওপর অনেক লোকজন ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি, অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে জিজ্ঞেস করলে তারা বলে এমন সাউন্ড কখনো পাইনি। এইসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হয়। এসব বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাজার থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত, আর রুমে একা থাকায় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা যখন পুরো রাখলাম, আমার মনে হলো আমি খুব ভেজা জায়গায় পা রেখেছি। কিন্তু রুম কেন ভেজা হবে? হয়তো পানি পড়ে গেছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম, তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ আলাদা, দেহটা ছটফট করছে, হাত দুটো অর্ধেক কাটা, সমস্ত রুম রক্তে ভিজে গেছে। রক্ত দেখে মনে হচ্ছে একদম তাজা রক্ত। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমি মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি আর সামলাতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে দৌড় লাগালাম। আমি আমার রুমের দরজা খুলিনি, কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চতুর্দিকে প্রচন্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি, আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি। আমাকে বলছে, তুই যত খুশি দৌড়া, তোকে ছাড়বো না। আমি দৌড়াতে দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন আমার জ্ঞান ফিরে পেলাম, তখন দেখলাম আমি আমার বাড়িতে। আমি নাকি আমাদের মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত সব ঘটনা খুলে বলি। আর একটা অবাক করা বিষয় যে আমি ছাদে অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমার রুম থেকে লক করা ছিল। তারপর এক বড় হুজুরের সাথে আমার দেখা করানো হলে হুজুর বলেন আমাকে নাকি খারাপ একটা জিন অনেক দিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে করতে পারিনি। হুজুর আমাকে একটা তাবিজ দেন আর বলেন এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তার কয়েকদিন পরে আমরা মেয়েটি ছেড়ে দিই। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু আমি আজও মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে ওই বিকট শব্দটা, ওই হাসিটা শুনতে পাই। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো আমরা শুরু করি বাবু ভাইকে দিয়ে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরের কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওইখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লক গুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে, ওদের 8 তলায় না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট মানে পুরোপুরি আমি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা বলে বলে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই দিন জায়গাটা কমপ্লিট করার পরে ওরা উঠে একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো দেখ, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড যখনই বেরোতো একটা জায়গা দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখবে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা, তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2 তলা 3 তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করতে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি, সিঁড়ি দিয়ে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরানি লাগতো আর কি। আচ্ছা, তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়িতে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠতে আর কি, এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইট গেল। তো লাইটটা যখন নিভে যায়, তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে, মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় দিয়ে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠতে গাফিল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটে অনেক দেখে গরমকালে,
তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়। ও হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা, এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে একটা আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে। আসলে লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে। বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ ওর পরে ওর মা গেট খুলে বলে, কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে? তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এভাবে উঠতে, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে। এসে তোর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খায়। খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন একটু ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে, তো তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতে, লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না, শব্দ করে মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে কোথাও, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। যাই হোক, খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে, ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাস্তা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি যে কালকে ওখানে আসতো, তুমি ভয় পাইতো, দুঃস্বপ্ন দেখতে, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির পরে একটু বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভেতর থেকে। ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে এরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে ওর মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আসবে, ভাইটা প্রিভের মধ্যে দাঁড়ানো এই করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নার আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগারে কাঁদতেছে। তোর মা জোর দিয়ে আসে, কি হতে এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না। ও বাচ্চা ওর দিকে তাকায়, নীল হয়ে কাঁদতেছে, গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না।
সিরিয়াস অবস্থা, ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে, এরকম করে এই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যাওয়ার মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায় কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা? বলে যে এখানে কোন একটা কিছুর আস্তর আছে, আপনারা একটুই থাকেন, এবং এই বাসাটার মধ্যে এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাড়িটা বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটা কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে ঝেড়ে দেয়, এবং ওই হুজুর কি করে ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল, যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল? তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে পু দিয়ে দেয়। অবশ্য যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা ঘুষ বাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে, এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে আসলে বিল্ডিংটা ওইভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিতে, দোয়া পড়ে করে দিতে, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাওয়া দোয়া দিয়ে যায়, এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসায়। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও আসলে ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন 8 তলার উপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নির সাথে আর কিছুই নাই। ওইখানে টক 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 করে করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আসে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো। হ্যাঁ, তারপরে একদিন যেটা হচ্ছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ ওর নাম ধরে ডাকতেছে, এবং শীষ দিয়ে নাম দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায় যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখেনি। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল ওই বাড়ির, ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে এটা ওদের উপর তলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরে বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এর পরে ডক্টর আলিফের কাছে যাব এবং ডক্টর আলিফের কাছে একটা ঘটনা শুনে আসবো। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে, তার ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
থ্যাংক ইউ ভাই। আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শাহিন নামে এক ভাই। আসলে তিনি মানিকগঞ্জে থাকে, আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। তো এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88 বন্যার সময় আর কি, শুরু হয়নি তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল, এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, যেন বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা, সেটা বয়স সামনে সাল শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসার ওদের বাড়িটা তো একবারে, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো আলো বলতে হচ্ছে আসলে রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, ওই যেসব বাড়িতে বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়া। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন চালু করে এই ব্যাটারিগুলো চার্জ দিত, এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই যায়, ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই, কেউ মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলা লাগে সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে এরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়, তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, দিয়াশলাই, এগুলি অ্যাভেলেবল ছিল। তো ঘটনার দিন হচ্ছে, মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলো ব্যাটারি আছে কিনা ঠিক মতো, সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারি চার্জের দোকানটা, আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশে শাটার যদি বাড়ি থেকে বন্ধ করে, তো ভেতরটা দিয়ে, ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। এরকম সময় বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গড়িবাড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা, সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে, তখন তিনি দেখলেন যে 2টা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল, তো 2টা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করতে হবে, কুকুর 2টার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে। তো তার হচ্ছে চাপছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দিয়ে মোটা তার দিয়ে একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। 2টো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে, যেই পাশে কফি তা রাখা আর কি। এবং হঠাৎ করে ভিতরে পিছন দিক দিয়ে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে 2জন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীরটার ভিড় ছিল না, তারা 2জন বসে আছে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কি গুলি আছে নাকি। বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর দিয়াশলাই লাগবে। যে আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হতে হবে, এই গ্রামে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান। কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, এবং ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখেন। পরে যখন শেষ হয়ে যায়, পরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা যাবে, মারা গেছে, উনি এই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই 2জন লোকের মধ্যে একজন, যিনি তাই 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই, কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি, কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকার ভিত্তিক যেসব মানুষগুলো আমার কাছে যেত, ওনার সবাইকে ভালো উপদেশ দিত, আমলের ব্যাপারে বলতো, উনি সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করবো না, নইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তো বা, কিন্তু এইগুলি মজা করার বিষয় না, যান দোকান থেকে খুললাম।
তো আমি দোকান বন্ধ করবো, আমাকে বাড়িতে যেতে হবে। তো উনি দোকানের ভিতর থেকে এরকম আমাদেরকে এক প্রকার রাত ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে দুটো পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হাওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার হাড় কিছু দিয়ে হার্টের মধ্যে কেউ যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যে জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করেন, যেই জায়গায় বসি তুই তোর মাকে ডেকে নিয়ে আয়। ছেলেকে বসে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাসায়। তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সেই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে। তো ওই জায়গাটায় ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা ফপাস করে শব্দ, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো। কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটাও নর্মাল করে ওই গাছ আর কি, নিচে বসে আছে আর কি। হঠাৎ করে জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভেজে সে লুঙ্গির সাথে ভেতরে রাখছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে। তো মেয়ে মানুষ দেখে যে একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নারী ভুঁড়ি সহ পড়ে, চিৎকার করতে থাকে। ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত। ওখানে পিছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারণ। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি সরি আসলে ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা, মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে দেখলো যে একটা কুকুর, মানুষ টুকু একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিব্বা দিয়ে চাপছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো এরপরে তো আমার কিছু মনে ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে। তো জিজ্ঞেস করে যে তোর এইরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে, মানে প্রথমে বলতে চাচ্ছিল না, প্রেসার দিয়ে বললো যে আমি এরকম জিনিস দেখেছি। এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাছে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি কাছে নিয়েছি, এইসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই, তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সপেন্সিভ প্রেসারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়। এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপ গুলা পারে, সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শোয়া অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সবাই মনে করেছিল উনি মারা যাবে নাকি, কারণ যে অবস্থায় বিলাপ পাওয়া শুরু করেছে, আগেকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, চলে যাওয়ার মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার চালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল। তো ব্যাটারি গুলাকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়েও সেদিন দোকানে যায়। দোকানে যাওয়ার পর তার চালককে বলে যে এইখান থেকে লিখে দেয় এসব জায়গা থেকে তোকে ব্যাটারি গুলো তুলতে হবে, নইলে ব্যাটারি গুলো আবার চার্জ দিতে হবে, নইলে তার তো ব্যবসায়ী ব্যাটারি গুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6জন লোক তার দোকানে আসে। এসে বলে আমাদের 2টা কফিন লাগবে, আপনাকে যে দুজন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনি কি রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে ঠিক আছে, যখন অর্ডার দেয় তখন থাক, আপনি একটাই কফিন দেন। বলে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন, আর 2জন মানুষের জন্য কফিন একটা কাফনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। উনি বলে এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি।
বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত, স্যার মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। তো ডেকেও ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনারা একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে ক্ষেতের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, ওই যা ঠিক আছে একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসে বাড়িতে। একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে দুজন লোক এসছে, ওরা কাফনের কাপড় দিয়েছে, কফিন যে সেগুলি নিয়ে তো তা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে, সাথে তো তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রান্সে মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করে, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। তো বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নেই। একটা বাড়ি থেকে মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, খারাপ শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গায়। কিন্তু যাদেরকে চিনে ওরা কেউ এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আর তখন মাত্র সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা, কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে দুজন মানুষ শুয়ে আছে। ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানার চাদর টাইপের কিছু দেওয়া, দুইজনই শুয়ে আছে। এবং ওনাদের পায়ের বরাবর পা থেকে 5-6 ফিট সামনে ওই যে 6 জন এসেছিল, ওই 6 জন দাঁড়ানো। এই 6 জনের বর্ণনা কি দিব, 6 জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখছি। তো ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে নেই, তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6 জন জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়ালকে নিয়ে আসছেন? হ্যাঁ আমি নিয়ে আসছি। যান ওইখানে সামনে যান। ওই 2 জন যে শুয়েছিল তারা তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না। আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো দিন ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিতান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব। আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে। তো তার শরীর অসার হয়ে যাচ্ছে, যে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা 2 জনও রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে, আপনার ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়ে ছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা 2 জন অনেক মানে আপনি কাঠের মধ্যে যে মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো শব্দ হলো। এবং ওই 6 জন মিলে একসাথে ইন্না লিল্লাহ রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শাল্লা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে যে এখন যা ঘটবে, হয়তো আমি একদম আমার একটা খারাপ অবস্থা হবে, না আমি মারা যাবো। ওই 6 জন তাকে মানে অভয় দিল যে আপনি, আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করেন না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়। লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় খাটিনার দরকার ছিল না। আপনি আসলে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে এত বড় কাফনের কাপড় তাহলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, 2টা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিজারে বলেছে যে আপনি এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। ওরা ঠিক আছে আপনাদেরকে আমি আগাই দিই, এই 6 জন ছিল, ঠিক আছে আপনাকে আমি আগাই দিই। ওই প্রবেশ পথে তার শ্যালক মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটাহাঁটে নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে বাড়ি আসতে, যে বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, খেতে পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে, আমি কই ছিলাম আমি নিজেও যাই না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথা আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম, এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ,
ঠোঁট সবই আপনার প্যারালাইজ হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি। 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। আমি অনেকবার এই ঘটনা ঘটার পর অনেকে বলেছে, কিন্তু রাসেল ভাই ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু কারো কোনো ক্ষতি করা ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে রাস্তায় ঘটনাটা কেন ঘটেছে, তিনি মানে তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তার অনেক পছন্দ করতো, যে দুজন মারা গেছে তারা বাবাকে পছন্দ করতো, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য তো তার সামনে দেখা যাওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল রাসেলের প্রথম স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব এখন সরাসরি আমাদের আরেকজন অতিথি আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাইয়ের কাছ থেকে আমরা আর একটা ঘটনা শুরু আসবো, এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো লিসনার্স, আমি আবরার খান বলছি। রাসেল ভাই, ফার্স্টেই আমি বলে নিই, আমি যে ঘটনাটা আজকে বলবো, যে এই ঘটনাটা আমার চাচার কাছে শুনতে পাই গত সপ্তাহে। এবং এই ঘটনাটার সাথে আমার পূর্বে চিটাগংয়ে আমরা একসময় থাকতাম, বলেছি আপনাকে, আমার জন্ম চিটাগংয়ে। তো আমাদের নিজেদের বাড়ির ঘটনা, আমাদের পুরান বাড়িতে অনেক ঘটনা ছিল যেগুলো এর আগেও আমি খুঁজে পেয়ে এসে শেয়ার করেছি। তো চাচা যখন ওনার বাসায় গেলাম, উনি যখন ঘটনাগুলো আমাকে বললেন, রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা ওই একই বাড়ি নিয়ে, মানে আমাদের পুরান বাড়িটা ভেঙে এখন আর কি একটা ডেভেলপার দিয়ে পরে এটাকে কাজ শুরু করা হয়েছিল। 18 তলা একটা প্রজেক্ট হয়েছিল চিটাগং ডিসি হিলের কাছাকাছি এলাকার। তার নামটা না বলি, এই কারণ হচ্ছে এইসব ঘটনার ব্যাপারে এলাকার মানুষও কিছু কিছু জানে। যারা জানে, যদি আমাদের সাথে থেকে থাকে, অবশ্যই বুঝতে হবে কোন বাড়িটার কথা বলছি, এমন একটা ব্যাপার আর কি। তো এই বিল্ডিংটা করা হয়েছিল হচ্ছে 18 তলা একটা প্রজেক্ট, কিন্তু 11 তলা হওয়ার পর, 17 বছর আগে আমরা দিয়েছিলাম প্রজেক্টটা। তো 11 তলা হওয়ার পর এটা থেমে যায়, কারণ হচ্ছে ডেভেলপার কন্টিনিউ করতে পারেনি। তো সঙ্গত কারণে যেহেতু কমপ্লিট করতে পারিনি, পরে দেখা যায় যে প্রথম 3টা ফ্লোর হচ্ছে মার্কেট আমাদের, এর উপর থেকে হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লিট। তো এই মার্কেটে শুধুমাত্র সকালবেলা থেকে 9টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষ খোলা থাকে, মানুষজন আসা যাওয়া থাকে। এবং বাকি এই 8টা-9টার পর থেকে শুধুমাত্র একটা দারোয়ান থাকে এই প্রেমিসের ভিতরে, আর কেউ থাকে না। আর দোতলায় আপনার একটা কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া আছে। কমিউনিটি সেন্টারে দেখা যায় অনেক সময় রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। এবং যখন আপনার অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন জাস্ট একটা ক্লিনার থাকে, যে কিনা রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত সে ক্লিন করে তারপর ক্লোজ করে চলে যায়। তো এরকম একটা সিচুয়েশন আছে। আর যে দারোয়ানটা ওখানে থাকে, সে কখনো পাহারা দেয় না, সে সবসময় বেসমেন্টে একটা রুম আছে, ওখানে গিয়ে ঘুমায়। ঠিক আছে, এই ঘটনাটা চাচা আমাকে বললো, যেটা ঘটে গেছে এটা প্রায় 7-8 মাস আগের ঘটনা। সিরিজ অফ কয়েকটা ঘটনা ছিল, এর ভিতরে 4টা। তো আমি জাস্ট একটু সংক্ষেপে আমি সবগুলো আপনাকে একটু বলে যাচ্ছি, সবাই আশা করে এতে দিয়ে বুঝে যাবে কি ঘটেছে ওখানে। আমরা যখন আমাদের পুরান বাড়ি ছিল, তখন আমরা জানতাম ওখানে 2টা জিন থাকতো আমাদের পুরান বাড়িতে। আজ থেকে আরো আগে, যখন 30 বছর 35 বছর আগে আমরা যখন ওখানে থাকতাম, ওই সময়টা। তো এই জিন 2টা ওখানকার হুজুরকে নিয়ে আসার পর, অনেক ঘটনার পরে, সে বলেছিল এই জিন 2টা আপনাদের কখনো ক্ষতি করবে না, আপনাদের ফ্যামিলির সাথে তারা মিশে গেছে অনেকটা, আপনাদের নানা রকম আলামত দেখাবে, কিন্তু কখনো ডিস্টার্ব করবে না। তো বাড়ি ভেঙে ফেলার পর আসলে আমাদের মাথায় ছিল না যে এটা কি হয়েছে, বা ওগুলা চলে গেছে না কি হয়েছে। তাদের আবার যে রিসেন্টলি তাদের যে ওখানে তারা যে আছে, সেটার অস্তিত্ব তারা বুঝিয়ে দিয়েছে কয়েকটা ঘটনা দিয়ে। তো আমি ঘটনায় চলে যাই। আখের 7-8 মাস আগে এক রাতে মিন্টু নামে আমাদের দারোয়ান, যে রাত্রেবেলা ওখানে ডিউটি দেয়, এই মিন্টু বেসমেন্টে তার একটা রুম করে দেওয়া আছে। বিল্ডিংটা যেহেতু আপনার 3 তলা পর্যন্ত কমপ্লিট করা, বাকি পুরা যে 11 তলা পর্যন্ত যা আছে সব হচ্ছে জাস্ট আপনার পিলার করা। তো উপরে সে থাকে না, সে থাকে হচ্ছে বেসমেন্টে। বেসমেন্টে তার ওখানে টিনের আর গ্রিলের আপনার একটা ঘের দেওয়া একটা রুমের ভিতরে একটা চৌকি ফেলা আছে, ওখানে ঘুমায় সে। মোটামুটি রাত 2টা, 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত সে বাইরে হাঁটাচলা করে, যখন ঘুম পায় নিচে যেয়ে ঘুমায়। ঘুমাতে গেছে সে, হঠাৎ করে তার দরজায় খুব সজোরে
মানে কেউ লাথি মারছে, ধাক্কাচ্ছে। তো সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিয়ে উঠে নিয়ে দেখলো যে দরজায় বারবার হিট করছে কেউ একজন, এবং বলছে মিন্টু খোল। মিন্টু হচ্ছে চিটংয়ের, এবং তাকে একটা মহিলা কণ্ঠ বলতেছে মিন্টু খোল, এবং চিটংয়ের ভাষায় বলছে ঠিক আছে। এই অবস্থায় তখন মিন্টু একটু ভয় ঘাবড়ে গেল যে কি ব্যাপার, এটা কে, এত রাত্রে কে, একটা মহিলা এরকম। এর আগে আরেকটা জিনিস বলে রাখি যে টাইম টু টাইম মিন্টু অনেক সময় শুনতে পেত যে ওর পাশেই হচ্ছে একটা গোসলখানা আছে, ওখানে প্রায় রাত্রেবেলা গোসলের শব্দ পেত, কেউ গোসল করছে, পানি ঢেলে ঢেলে মগ দিয়ে। তো খোল খোল বলছে, ওই সময় মিন্টু খুলছে না। হঠাৎ করে ওর রুমে একটা ছোট্ট একটা লাইট ছিল অল্প পাওয়ারে, ওটা টিপ টিপ করতে করতে নিভে গেল, এবং ধাকাতে ধাকাতে সে খেয়াল করলো দরজাটা হঠাৎ করে খিল দেওয়া, কিন্তু খিল দেওয়া উপরে হঠাৎ করে দরজাটা ঠাস করে খুলে গেল। খুলে যাওয়ার পর দেখে একটা অবয়ব দেখতে পারলো অন্ধকারের ভিতরে। সে অবয়বটা হচ্ছে একটা মহিলা টাইপের অবয়ব, শাড়ি পরা কোনো একটা মহিলা, খুব বয়স্ক। এবং একটু পর যখন একটু সামনের দিকে মহিলা তার কাছে চলে আসলো, তখন সে দেখতে পেল যে ওই মহিলাটা খুবই বয়স্ক। মিন্টুর বর্ণনার মতে যেটা বললো মিন্টু, সেটা হচ্ছে যে মহিলাটা বয়স 100-র উপরে হবে। চোখগুলা প্রচন্ড লাল ছিল এবং ভয়ঙ্কর বলে চেহারাটা। সে বলতেছে তোদেরকে কতবার বলছি এখানে থাকিস না, তোরা এখানে থাকছিস, আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই বলার সাথে সাথে মিন্টু ফিল করলো সে হঠাৎ করে মানে বিছানার উপর আছে, ওই অবস্থানে সে হঠাৎ করে শার্ট করে তাকে মানে অটোমেটিক সামথিং কোনো একটা মানে অদৃশ্য কোনো হাত তাকে যেন ঠেলে দেয়ালের সাথে আটকে ধরলো। সে নড়তেও পারছে না, চলতেও পারতেছে না, সে মুখ দিয়ে কিছু বেরো হচ্ছে না তার, এরকম একটা সিচুয়েশন। এর ভিতরে কোনো এক সময় ও অজ্ঞান হয়ে যায়, আবার তার জ্ঞান ফেরে একটা অনেক সময় পরে। জ্ঞান ফেরার পরে সে দেখে যে রুমের লাইটটা জ্বলছে। আবার সে বাইরের দিকে তাকায় দেখে দরজা খোলা, এবং তাকায় দেখে যে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। সে এরকম একটা সিচুয়েশন, মানে এটা হয়তো বা আমি বা অন্য কেউ হলে হয়তো এর ভিতর আমরা হয়তো আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেত আর কি, হয়তো বা সুস্থ এত থাকতে পারতাম না। তো যাই হোক, মিন্টু এর পরে যেটা ঘটে তার, ওই মহিলা তার দিকে তাকিয়ে আছে, সে ওই অবস্থায় আবার জ্ঞান হারায়, এবং যখন জ্ঞান আসে তখন শোনে যে আজানের আওয়াজ, এবং তাকিয়ে দেখে তার দরজার যে দরজাটা খোলা ছিল ওটা বন্ধ। এরপরে মিন্টু ওখানে থাকতেই চায় না। পরের দিন আর কি জানায়, আমার চাচাকে জানায় যে এই সিচুয়েশন। কেউ বিশ্বাস করে না ওর কথা, যে এটা ও হয়তো বানিয়ে বলছে। ওর যেহেতু খুবই অল্প বেতনে চাকরি করে, হয়তো ওর বেতন বাড়ানো বা সে আরো ফ্যাসিলিটেড হওয়ার জন্য বলছে, কেউ বিশ্বাস করেনি ঘটনাটা। তো সে পরে বললো যে আমি চাকরি করবো, কিন্তু আমি